আসসালামু আলাইকুম দর্শক। ফ্যাসিস্ট হাসিনা সরকারের ৩ মেয়াদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের বিরুদ্ধে ভুয়া সনদ বাণিজ্য করার অভিযোগ উঠেছে। কমপক্ষে ৫ থেকে ৭ লাখ টাকা এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ক্ষেত্রে ১ থেকে ২ কোটি টাকার বিনিময়ে ভুয়া সনদ দিয়েছেন। এভাবে তিনি প্রায় ২৫,০০০ ভুয়া সনদ বিক্রি করে হাজার কোটি টাকা নিজের পকেটে ঢুকিয়েছেন এমন অভিযোগ ৭১ এর সম্মুখ সারির একাধিক যোদ্ধার। তাদের মতে শুধু ভুয়া সনদ বিক্রি করেই ক্ষান্ত হননি, মুক্তিযোদ্ধার তালিকা টেম্পারিং করে সনদ নিয়েছেন নিজেও। এই ব্যাপারে প্রায় ১.৫ বছর আগে উচ্চ আদালতে একটি রিট পিটিশন করা হয়। ইতিমধ্যেই প্রাথমিক শুনানি শেষ হয়েছে। অনুসন্ধানে জানা গেছে আকমা মোজাম্মেল হক কোথায় প্রশিক্ষণ নিয়েছেন এবং যুদ্ধ করেছেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এই নিয়ে তিনি নিজেও খুব বেশি বর্ণনা করেননি। আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক সিনিয়র মন্ত্রী হওয়ায় এতদিন কেউ মুখ খোলেননি। তবে বিতর্কটি শুরু হয় ১৯৯৬ সালে। তখন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধা গেজেট প্রকাশ করে, সেখানে আকমা মোজাম্মেলের নাম অন্তর্ভুক্ত করা হয়। এ নিয়ে আলোচনা সমালোচনা হয় খোদ জাতীয় সংসদেও। এ নিয়ে ২০২৩ সালে উচ্চ আদালতে রিট পিটিশন করেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা এর সদস্য ও জাতীয় মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের মহাসচিব খম আমির আলী। মামলা নং ১৫,১৪২। রিট মামলায় মোট ৭ জনকে আসামি করা হয়েছে। তারা হলেন তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আকমা মোজাম্মেল হক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট এবং প্রত্যয়ন শাখার যুগ্ম সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব, ঢাকা জেলা প্রশাসক এবং মুক্তিযুদ্ধ জাতীয় জাদুঘরের ট্রাস্টি ও সদস্য সচিব। তবে তারা সবাই জবাব না দিয়ে সময় নিয়েছেন আইনজীবীর মাধ্যমে। আদালতে মামলার আবেদনপত্র বিশ্লেষণ এবং বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুসন্ধান করে জানা যায়, ভারতে প্রশিক্ষণ নেওয়া ৫১,০০০ মুক্তিযোদ্ধার তালিকায় নাম নেই আকমা মোজাম্মেল হকের। জাতীয় জাদুঘরে রাখা ১৯৮৬ সালে তৈরিকৃত লাল মুক্তিবার্তার ভলিউম ঘষামাজা করে নাম অন্তর্ভুক্তি করার অভিযোগ রয়েছে। তবে অ্যাডভোকেট হামিদের লেখা জিন্দাবাদ থেকে জয় বাংলা বইয়ের ৬৩ নম্বর পৃষ্ঠায় আকমা মোজাম্মেল হক উল্লেখ করেছেন তিনি ডেপুটি চিফ পদে ভারতের ত্রিপুরার গোকুলনগর ক্যাম্পের মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মুদ্রিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র তৃতীয় খণ্ডের ৬২০ ও ৬২১ পৃষ্ঠায় গোকুলনগর ক্যাম্পে প্রশিক্ষণ শিবিরের কথা বলা হয়েছে। সেখানে ক্যাম্পে ডেপুটি চিফ পদ ও আকমা মোজাম্মেল হকের নাম খুঁজে পাওয়া যায়নি। সেখানে ২১ নম্বর সিরিয়ালে ক্যাম্প চিফ হিসাবে শামসুল হক এমপি ও ওয়াসিউদ্দিনের নাম লিপিবদ্ধ রয়েছে। এদিকে মুক্তিযুদ্ধ জাদুঘরে রাখা বালাম বইয়ের কয়েকটি পাতার ফটোকপি মামলার নথিতে সংযুক্ত করা হয়েছে। সেখানে আকমা মোজাম্মেল হকের নাম রয়েছে। ওই পাতায় সব লেখা সবুজ রঙের, তবে মোজাম্মেলের নামের পাশে কয়েক জায়গায় ঘষামাজা ও কালো রঙের কালিতে লেখা হয়েছে। মামলার বাদী খম আমির আলী বলেন, ১৯৭১ সালের আগে মোজাম্মেল হক বিএ এবং এমএ পাশ করেন ১৯৯৪ সালে। কিন্তু তিনি মুক্তিযুদ্ধের নথিতে টেম্পারিং করে তার শিক্ষাগত যোগ্যতার ঘরে লিখেছেন এমএলএলবি, যা শুধু অসম্ভবই নয়, কল্পনাতীত। ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বিক্রি করে আকমা মোজাম্মেল হক হাজার কোটি টাকা ইনকাম করেছেন এমন দাবি করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা সদস্য খম আমির আলী বলেন, তার মোজাম্মেল হক মন্ত্রীর মেয়াদে সারা দেশে কমপক্ষে ২৫,০০০ ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়েছে। ইতোমধ্যে ১১,০০০ চিহ্নিত করতে পেরেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। বাকি ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কাজ করছে অন্তর্বর্তী সরকার। তিনি বলেন, প্রথম দিকে ৩ থেকে ৫ লাখ টাকার বিনিময়ে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়েছেন আকমা মোজাম্মেল হক। পরে এই রেট গিয়ে দাঁড়ায় ৭ লাখে। আর যারা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা যেমন সচিব ও চিফ ইঞ্জিনিয়ার সহ অন্যরা সনদ নিয়েছেন, তাদের ক্ষেত্রে এই টাকার অঙ্ক দাঁড়িয়েছে ১ থেকে ২ কোটি টাকা পর্যন্ত। এসব আমলা ভুয়া সনদ দিয়ে ২ বছরের জন্য চাকরির বাড়তি পেয়েছেন। ২ বছরে যারা ২০০ কোটি টাকা ইনকাম করবেন তাদের কাছে ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিতে ১-২ কোটি টাকা তো কোনো টাকাই নয়। তারা একটা সাধারণ টেন্ডারেই ১ কোটি টাকা পায়। তাহলে ২ বছরে কত টাকা ইনকাম করবে হিসাব করেন। মামলাটি শুরুর দিকে কোনো আদালত গ্রহণ করতে চাইতেন না। পরে একটি আদালত তা গ্রহণ করেন এবং প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হয়েছে। এতে রুল জারি এবং আকমা মোজাম্মেল হক সহ অন্যান্য আসামিকে শোকজ করা হয়েছে। আকমা মোজাম্মেল হক সহ অন্য আসামিরা আইনজীবীর মাধ্যমে হাজিরা দিয়েছেন এবং শোকজের জবাব দিতে সময় নিয়েছেন। তিনি আরও জানান, মামলাটি এখন ফাইনাল শুনানির জন্য অপেক্ষমান আছে। আসন্ন রমজানের ঈদের আগেই আমরা ফাইনাল শুনানি করার চেষ্টা করছি। প্রসঙ্গত, ক্ষমতার অপব্যবহার, নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সূত্র যুগান্তর। সাথে থাকার জন্য ধন্যবাদ দর্শক। আসসালামু আলাইকুম।